শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজ এবং স্বামী শারদানন্দজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। পূজনীয় মহারাজকে আমাদের সবাইকার তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের আজকের আলোচনা স্বামী শারদানন্দজি মহারাজের পত্রমালা। আলোচনা শুরু করবার আগে আমাদের দিদি রুমা ঘোষদি একটা কদিন আগে গুরু পূর্ণিমা গেছে, তো গুরুর ওপর একটা বাউল গান গেয়ে শোনাচ্ছে। দিদি শুরু কর। মহারাজ শুরু করবো? নিশ্চয়ই। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। উড়াইয়া গেল মোর সাধেরি জনম, উড়াইয়া গেল মোর সাধেরি জনম। আপন কর্ম দোষে রে প্রাণ বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে এই না ভাবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙ্গিলে মাথারে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহার লাগিয়া খাটিয়া মরিন সে তো ভুলিয়া যাবে রে। যাহার লাগিয়া খাটিয়া মরিন সে তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে। ছাড়িয়া সকল মায়া রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। উড়াইয়া গেল মোর সাধেরি জনম, উড়াইয়া গেল মোর সাধেরি জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। জয় ঠাকুর। অপূর্ব গান দিদি, থ্যাংক ইউ। মহারাজ আপনাকে অনুরোধ করছি শুরু করার জন্য। আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করছি। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম।
ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। খুব ভালো গান শুনলাম। গুরু পূর্ণিমার অকেশনে করেছিল বললে। এই বাউল গানগুলি এক একটা গান খুব সাধারণ গান বলে মনে হবে, কিন্তু তার মধ্যে খুব ডিপলি গেলে খুব আধ্যাত্মিক রহস্যগুলি তার মধ্যে আছে। সেই জন্য এই গানগুলি যেহেতু আধ্যাত্মিক রহস্য আছে, সেটা এক্সপ্লেইন করার লোক এখন কম হয়ে গেছে। একালে এই বাউল গানগুলি পুরো 3 আওয়ার্স 4 আওয়ার্স প্রোগ্রাম হতো। সেই প্রোগ্রামে গানও হতো। একটা গান তো আমি কামারপুকুরেই শুনেছি। একবার কামারপুকুরে থাকাকালীন ওখানে বাউলের একটা একটা শো হলো। সেই শোতে 3.5 আওয়ার্স গেল, কিন্তু সেই গানগুলি শুধু গাওয়া নেই, সেই গানের মধ্যে যে ভিতরে যে মানে আছে সেগুলো বুঝাচ্ছেন একটা লোক। এত ভালো লাগলো শুনতে শুনতে। থ্যাংক ইউ মা, তোমাকে ধন্যবাদ। আজকের যে পত্রমালাটা এখন কে পড়বে আজকে? নীলাঞ্জনা পড়বে। আমাদের পত্রমালায় 4 নম্বর পত্র থেকে হবে নীলাঞ্জনা। শুরু করি মহারাজ। শুরু করো। 4 নম্বর পত্র। শ্রীমান প্র, কলিকাতা, 14ই সেপ্টেম্বর 1917। তোমার 12ই সেপ্টেম্বর তারিখের পত্র এইমাত্র পাইলাম। বাবুরাম মহারাজ এখন এইখানেই আছেন, ভালো আছেন। তাহার আশীর্বাদ জানিবে, আমার ভালোবাসা ও আশীর্বাদ জানিবে। গ্রামে দলাদলির কথা যাহা লিখিয়াছ তৎসম্বন্ধে মীমাংসা হইলে জানাইবে। তোমাদিগের প্রায়শ্চিত্ত সম্বন্ধে আমার মতামত নিম্নে দিতেছি। প্রথম, প্রায়শ্চিত্ত যাহাতে না করিতে হয় তাহার চেষ্টা করিবে। বুঝাইবে তোমরা যাহা করিয়াছ তাহা দয়ার কার্য মাত্র, সমাজের সহিত কোনো সম্বন্ধ নাই। ঐরূপ দয়ার কার্য সমাজ না করিতে দিলে সমাজের সমূহ ক্ষতি। দ্বিতীয়, ঐরূপ বুঝাইলেও যদি সমাজ না বুঝে এবং যদি দেখো যে যৎ সামান্য অর্থাৎ যাহাতে খুব অল্প টাকা ব্যয় হয় করিলে দলাদলি মিটিয়া যায়, তাহা হইলে প্রায়শ্চিত্ত করাই ভালো। তবে প্রায়শ্চিত্ত ব্যবস্থা স্বীকার করিয়া লইবার পূর্বে সমাজের সকলকে নির্ভয়ে বলিবে, আপনাদের ব্যবস্থা আমরা স্বীকার করিয়া লইতেছি, কিন্তু ঐরূপ অসহায় বিপন্ন ব্যক্তিদিগকে সাহায্য করিবার অবসর ভবিষ্যতে যখনই পুনরায় উপস্থিত হইবে তখনই আমরা ঐরূপ সেবাকার্য আবার করিব। আবার প্রায়শ্চিত্ত করিতে হইলেও করিব, কারণ দয়া মায়া ভুলিয়া মানবের পশু হওয়া তো আর উচিত নয়। স্মৃতিতে ঐরূপ কার্য প্রায়শ্চিত্তার্হ বলিয়া কখনো নির্দেশ করিবে না। স্বার্থের জন্য মানুষ যেসব কুকার্য করে স্মৃতি তাহাদিগের জন্য দণ্ড নির্দিষ্ট করিয়াছেন। নিঃস্বার্থ কাজ কখনো কুকার্য বলিয়া গণ্য হইতে পারে না। অতএব নিঃস্বার্থ কাজ স্মৃতি বিধানের বাহিরে। তোমাদের কোনো ভয় নাই, ঠাকুর কোনো না কোনো প্রকারে তোমাদের সমাজের এইরূপ অন্যায় অত্যাচার হইতে রক্ষা করিবেন। ইতি শুভানুধ্যায়ী শ্রী শারদানন্দ। বাহ, এটা হচ্ছে চতুর্থ চিঠি আমরা দেখছি। এই যে পত্রমালায় সংকলিত এই যে চিঠিপত্রের বইতে খুব ইম্পর্টেন্ট কথাগুলি এখানে আসছে। আমি তো এমনি সাধারণভাবে আমরা এই পত্রটা পড়লে নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি যিনি লিখেছেন, যার নাম প্র দিয়ে শুরু হয়েছে, সেই শ্রীমান প্র। সেই শ্রীমান প্র নিশ্চয়ই উনি বাবুরাম মহারাজ সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলেন। তো উনি কি কেমন আছেন, কি ওখানে উনি আছেন না অন্য কোথাও আছেন, এরকম কিছু প্রশ্নাদি থাকতে পারত। সেই জন্য উনি প্রথম প্যারাতেই ওটা উনি ক্লিয়ারলি বলে দিলেন, হ্যাঁ উনি বাবুরাম মহারাজ এখানে আছেন আর ওনার আশীর্বাদও তোমার উপরে আছে, এই কথাগুলি উনি বলে দিলেন। তারপরে একটা কথাটা লিখছেন এই চিঠিতে, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি বলা যেতে পারে। আমরা এক সেকেন্ড চিঠিটা বলে দিয়ে নিচ্ছি। এই চিঠিতে উনি প্রথম আর দ্বিতীয় বলে দুটো পয়েন্ট এই চিঠিতে উনি দিয়েছেন শ্রীমান প্রকে। এখন শ্রীমান প্র কে আমরা জানি না,
কিন্তু অনুমান করা যেতে পারে উনি কোনো মঠের কিংবা আশ্রমের প্রধান থাকতে পারতেন, এরকম মনে হয়। যে ওনার যে নির্দিষ্ট দেখলে বোঝা যাচ্ছে, নির্দেশটা দেখলে। তখন এখানে বলছেন প্রায়শ্চিত্ত বলে একটা কথাটা উনি উঠেছেন। তোমাদিগের প্রায়শ্চিত্ত সম্বন্ধে আমার মতামত নিম্নে দিতেছি বলছেন। তার মানে নিশ্চয়ই উনি জিজ্ঞেস করেছেন, মহারাজ এই গ্রামে এরকম কিছু হচ্ছে, এটা প্রায়শ্চিত্ত করতে আমাদের বাধ্য করা হচ্ছে, তো আমরা করব কিনা, কিংবা যে যার প্রসঙ্গে উনি লিখেছিলেন তার হয়তো প্রায়শ্চিত্ত করার একটা দরকার পড়েছে, সে করার উচিত কিনা, এটাই ওনার কোশ্চেন ছিল বলে মনে হচ্ছে। তো সেটাতে উনি দুটো পয়েন্ট বুঝাচ্ছেন। প্রায়শ্চিত্ত যাহাতে না করিতে হয় তাহার চেষ্টা করিবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেননা এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি হয়ে শারদানন্দ মহারাজের কোনো মতে ইচ্ছা নাই প্রায়শ্চিত্ত করার জন্য। তো উনি বলছেন না, এটা যদি না করলেই ভালো, এটাই বলছেন উনি। বুঝাইবে তোমরা যাহা করিয়াছ তাহা দয়ার কার্য মাত্র। এই দুটো লাইন থেকে আমরা কিছু অনুমান করতে পারছি সেই গ্রামে কিংবা সেই শহরে কিংবা যেখানে এটা এই পত্রটা এসেছে যেখান থেকে, সেখানে একটা কিছু গোলমাল হয়েছে সমাজের মধ্যে। কি হয়েছে একটা বলা যেতে পারে, একটি লোক হয়তো একটা ভুল কাজ একটা করে ফেলেছে। এখন তাকে এই মঠ থেকে কিছু উপকার দেওয়া হচ্ছে, কিছু দয়ার দ্বারা তাকে কিছু সেবা করা হচ্ছে। এখন সেই গ্রামের লোকেরা সেই লোকটির প্রতি একটা বিদ্রুপ আছে বলে তারা কি বলছে, ওখানকার মহারাজকে হয়তো ওরা প্রেশার আনছে, তুমি ওই লোকটিকে সাহায্য করবে না যতক্ষণ ও প্রায়শ্চিত্ত না করে ফেলে। এখন এটা একটা বিরাট একটা ডায়লমা। এখন দেখো আমাদের ছোট ছোট আশ্রম, যেমন ইয়েলেগিরিটা, এটা খুব ছোট আশ্রম, এখানে একজনকে আমরা যদি হেল্প করে থাকি আর সেই লোকটি কিছু ভুল করেই ফেলল, সমাজের চোখের মধ্যে সেটা ভুল হতে পারে, তো সেই কাজটা করে ফেলেছে। এখন তাকে আমি যে কন্টিনিউ করব, সাহায্য করব, সেটা কিন্তু যদি গ্রামবাসীরা এসে বলে না আপনি পারবেন না, ওকে করতে নেই, এরকম যদি প্রেশার আনে, সেই প্রেশারটা কি আমরা কম্প্রোমাইজ করা উচিত? এই প্রশ্নটা বারবার আমাদের মধ্যে আসবে। আমাদের ওটা বড় সেন্টার হোক ছোট সেন্টার হোক, অনেক জায়গাতে এইরকম প্রশ্নটা ডায়লামা বলি আমরা, এটা চলে আসে, করব কি না। তখন ওই মহারাজ, ওই যে শ্রীমান খুব ভালো কাজ করেছেন, জেনারেল সেক্রেটারিকে উনি লিখে দিয়েছেন, এখন আমরা করবোটা কি। তখন উনি বলছেন যে প্রায়শ্চিত্ত না করলেই ভালো, চেষ্টা করো প্রায়শ্চিত্ত না করতে। তা কিভাবে চেষ্টা করবে? লোকেদের বুঝাতে হবে, বুঝাইবে, এটা বলছেন তুমি লোকেদের ডেকে বুঝাও, দেখো আমরা একটা দয়ার কাজ করছি, সেই লোকটিকে আমরা কিছু হেল্প করছি, সেটা যেন বন্ধ না হয়। সেই কাজটা তুমি তোমাদের সমাজের দিকে যা কিছু থাকো ওই লোকটির সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে সেই লোকটিকে আমরা ঈশ্বর বলে ভেবে তাকে আমরা সেবা করছি। এখানে তোমাদের যে সমাজের নীতি রীতি আছে সেইগুলো যেন না আসে মাঝখানে, এটাই ওরা বলেন। ডোন্ট পুট ইউর নোজ ইন আওয়ার অ্যাফেয়ার্স, এরকম বলার মতো, এটা ডোন্ট ইন্টারফিয়ার উইথ আস, এরকম বলার মতো উনি বলছেন যে না তুমি এটা করবে না। আর সমাজের সহিত কোনো সম্বন্ধ নাই, আমি যে একটি লোকের সেবা করব সেটা আমাদের মঠ আর সেই লোকটি যে সেবা নিচ্ছে সেই দুজনের মধ্যে যে রিলেশনশিপ, তাই না? এটা তোমাদের সমাজে কি হচ্ছে, তাই সেই লোকটি কি করলো, সে অপরাধ কি করলো, এইসব নিয়ে বিচার আমরা করছি না, আমাদের করার দরকার নেই। ওই একজন অসহায় লোক এসেছে আমার কাছে, তাকে আমরা সহায়তা করছি, এই সাহায্য করছি আমরা, তার মানে এটা নেই তো অন্যরা এসে থার্ড পার্সন ওখানে এসে ওটা না গোলাতে পারবে, এটা তো ঠিক নেই। এটাই ওনার একটা প্রথম, এটা খুব দৃঢ় একটা সংকল্পনা আছে। এইরূপ দয়ার কার্য সমাজ না করিতে দিলে, যদি ওরা বলে না আপনাদের করতে দেবে না
বলে ওরা এসে স্ট্রাইক করলো, ইয়ে করলো, অনেক কিছু করতে পারে। আজকাল তো অনেক রকম ওয়েপন্স আছে সমাজের কাছে। সমাজে একটা কিছু লোক যদি একসঙ্গে যদি জুটে, তখন তারা যা কিছু করতে পারে। একজন সেন্ট্রাল মিনিস্ট্রিকে রিজাইন করিয়ে দিল, দেখো, একজুটে আসতে হবে, সেটাই। আর এলেই ব্যাস তোমার কাছে পাওয়ার এসে গেল। আর সেই পাওয়ারটা দিয়ে অনেক সময় বড় বড় কোম্পানিতে না, যে ম্যানেজিং ডাইরেক্টর যারা থাকে, তাদের অফিসে এক একজনকেই আলো করবে, এমপ্লয়িজে একজোটে 10 জন 12 জন আলো করবে না। কারণটা কি, ওরা 12 জন হয়ে গেলে ওদের একটা শক্তি এসে যায়। এটা বলে আমরা ইউনিয়ন বলি, যে অনেক জায়গাতে ইউনিয়ন পলিটিক্স বলা হয়, যেখানে ইউনিয়ন আছে ওখানে দেখবে ইউনিয়ন এই জন্য সকলের একমত হয়ে একসঙ্গে জুটে একটা জিনিস চাইছে, আমাদের এটা দরকার আছে বলে। তখন ওদের যে চাওয়ার একটা পাওয়ার আছে না, সেটা বেড়ে যায়। সেই জন্য এখানে উনি বলছেন যে দেখো, এইরূপ দয়ার কার্য সমাজ না করিতে দিলে, যদি তোমরা একজুটে এসে গেছো, ঠিক আছে, 1000 লোক এখন মঠকে এসে বলছো, হে মঠ, স্বামীজি তোমাদের ওই লোকটিকে তোমরা কোনো সাহায্য করবে না, এরকম যদি বলে, ওটা সমাজের সমূহ ক্ষতি বলছেন। এটা সমাজের ক্ষতি হবে। এটা তোমাকে কি করতে হবে, বুঝাতে হবে ওদের, যারা তোমার কাছে এসে আর্গুমেন্ট করছে তাদের বুঝিয়ে দাও। এটা হচ্ছে প্রথম। এটা সেকেন্ড পয়েন্ট, এটা খুব ভালো করে বুঝাচ্ছেন উনি। এইরূপ বুঝাইলেও যদি সমাজ না বুঝে, এইরকম একটা সিচুয়েশন হতেই পারে। 1000 লোকে আমি যেটা বুঝাই সেটা তারা বুঝলো না, তারা বললো না, আমরা আপনার কথাটা শুনবো না, আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনাকে কিংবা ওই ব্যক্তিকে, যে ব্যক্তির উপরে অপরাধ যেটা লাগানো হয়েছে, সেই লোকটি প্রায়শ্চিত্ত করতেই হবে। তখন এইরকম যদি করিলে, যাহাতে খুব অল্প টাকা ব্যয় হয়, খুব কম দামে যদি প্রায়শ্চিত্তটা যদি হয়ে যায়, করিলে দলাদলি মিটিয়ে যায়, যদি দলাদলিটা বন্ধ হয়ে সবাই একসঙ্গে হয়ে যায়, তা হইলে প্রায়শ্চিত্ত করাই ভালো। মানে প্রথমে উনি ক্লিয়ারলি বলে দিলেন, ডিটারমিনেশন, প্রায়শ্চিত্ত করার দরকার নেই। ওটার সঙ্গে আমরা যে সাহায্য করব সমাজের কিছু ক্ষীণ লোককে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা বুঝিয়ে দাও। যদি না ওরা বুঝতে পারে, আর যারা যদি কম্পেল করে তোমাকে, তখন কিছু অল্প টাকায় যদি ব্যয় হয়, ঠিক আছে, 50 টাকা, 100 টাকা, 1000 টাকাতে যদি প্রবলেমটা মিটে যায়, তোর ভালো। কেন আমরা তো প্রবলেম মেটাতেই চাই, আমরা বড় করতে চাই না। সে যদি সেই সময় প্রায়শ্চিত্ত যদি করতে হয়, ঠিক আছে, করা হোক। তবে প্রায়শ্চিত্ত ব্যবস্থা স্বীকার করিয়া লইবার পূর্বে সমাজের সকলকে নির্ভয়ে বলিবে। কি বলতে হবে তাদের, এটা বলে দিচ্ছেন। আপনাদের ব্যবস্থা আমরা স্বীকার করিয়া লইতেছি, ঠিক আছে, আপনারা বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে, আমরা স্বীকার করলাম, কিন্তু ওইরূপ অসহায় বিপন্ন ব্যক্তিদিগকে সাহায্য করিবার অবসর ভবিষ্যতে যখনই পুনরায় উপস্থিত হবে, এটাও ইম্পর্টেন্ট, এটা তখনই আমরা ওইরূপ সেবা কার্য আবার করিব। মানে ক্লিয়ারলি বলে দিচ্ছে, তোমরা যদি এইবার আমাকে মানা করে দিলে, আমি তোমাদের কথাটা শুনে নিলাম, শুনে আমিও ঠিক আছে প্রায়শ্চিত্ত করা হোক বলে দিলাম, কিন্তু ওইরূপ সাহায্য করার সুবিধে আবার যদি আসে আমি কিন্তু ছাড়বো না, সাহায্য করবোই করবো। এই তো একটা জেনারেল সেক্রেটারি একটা অর্গানাইজেশনের, কি সুন্দর উনি ওনার ভাবনা। আমাদের মঠের একটা প্রিন্সিপাল আছে, তো সেই প্রিন্সিপাল থেকে কেন আমরা সরবো, এটাই পয়েন্ট। তখন বলছেন, আবার প্রায়শ্চিত্ত করতে হইলেও করিব, ঠিক আছে, যদি প্রায়শ্চিত্ত আবার করতে হয়, ঠিক আছে, হোক। কারণ দয়া মায়া ভুলিয়া মানবের পশু হওয়া তো আর উচিত নয়। এখন দয়া মায়া ভুলিয়া আমি যদি তাকে সাহায্য করাটা বন্ধ করে দিই, তার মানে আমি কি হলাম, পশু হয়ে গেলাম। সেই পশু হওয়াটা ঠিক নয়। তুমি মানুষ, কেন পশু হবে? সেই জন্য উনি এত ক্লিয়ারলি বুঝিয়ে দিলেন, না এটা ঠিক না। এটা যদি আবার
বুঝাবার পরেও আরেকবার যদি ওই রকম সিচুয়েশন উঠে, তখনই আমি কিন্তু সাহায্য করবই, সেটা আমি কিন্তু বন্ধ করব না। আর তখন প্রায়শ্চিত্ত যদি করতেই হবে, ওইরকম একটা সিচুয়েশন আসে, সেটাও আমি মানব। কিন্তু দয়া মায়া দিয়ে আমি যে যাকে সেবা করছি সেটা কিন্তু বন্ধ হবে না, এটা খুব ক্লিয়ারলি বলছেন। তারপরে উনি আর একটা লাস্ট প্যারাতে উনি লিখছেন, স্মৃতিতে এইরূপ কার্য প্রায়শ্চিত্তার্হ বলিয়া কখনো নির্দেশ করবে না। স্মৃতি ওটা নিয়ে ডিসকাশনের সময় আমি ওটা করব, এখন এটা ইন্ট্রোডাকশনটাই চলছে। তো নির্দেশ করবে না, স্বার্থের জন্য মানুষ যেসব কুকার্য করে স্মৃতি তাহাদিকের জন্য দণ্ড নির্দিষ্ট করিয়াছে। যদি সমাজ থেকে দেখে আমি একজন মেম্বার এই সমাজের, এই সমাজ যেটা অ্যাপ্রুভ করছে না সেরকম কিছু কাজ আমি করে ফেললাম ধরো, তখন কি করছেন সেটার জন্য দণ্ড নির্দিষ্ট আছে। নিঃস্বার্থ কাজ কখনো কুকার্য বলিয়া গণ্য হইতে পারে না। আমি যাকে সেবা করছি সেই সেবাটা তো নিঃস্বার্থ, সেই লোকটির কাছে আমি কিচ্ছু দরকার নেই, কিছু আমি এক্সপেক্ট করছি না, স্বার্থপরতা এখানে নেই। যেখানে নিঃস্বার্থপরতা নিয়ে আমি যে সেবা কার্য করছি সেটা কুকার্য বলে তো বলা যাবে না, ওটা ভালোই কাজ। সেই জন্য অতএব নিঃস্বার্থ কাজ স্মৃতি বিধানের বাইরে, এটা একটা ক্লিয়ার আমাদের বুঝিয়ে দিলেন। তোমরা কোন বাইন্ডিং এর মধ্যে থাকতে পারো কিন্তু কোন বাইন্ডিং এর বাইরে তোমরা যেতে পারো, এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলেন। তোমাদের কোনো ভয় নাই, ঠাকুর কোনো না কোনো প্রকারে তোমাদের সমাজের এইরূপ অন্যায় অত্যাচার হইতে রক্ষা করিবেন বলে আশীর্বাদ দিয়ে এই চিঠিটা উনি কমপ্লিট করছেন। এখন এই চিঠিটা কিছু কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠাতে পারে, এখন ডিসকাশন করার জন্য আমি বলছি এই চিঠি নিয়ে কিছু ডিসকাশন দরকার আছে। কেননা প্রায়শ্চিত্ত মানেই তো আমরা অনেকে জানি না, অনেক সময় আমরা ভাবছি এই প্রায়শ্চিত্তটা কি, যেহেতু এই প্রায়শ্চিত্তটা কথাটা এসেছে আর হয়তো আমরা কেউ কেউ এটা এই কথাটা আমরা শুনেও আছি, প্রায়শ্চিত্ত বলে একটা কথা শুনেও আসছি। এই যে প্রায় প্লাস চিত্ত ইজ ইকুয়াল টু প্রায়শ্চিত্ত বলা হয়, প্রায় বিসর্গ আছে তারপরে চিত্ত, প্রায় প্লাস চিত্তটা প্রায়শ্চিত্ত। এটা কি আসল মানেটা কি, এই শব্দের আসল মানেটা কি বলে আমরা যদি সংস্কৃতে যদি দেখি তখন ঠিক ঠিক বোঝা যাচ্ছে না। এই যে প্রায় কথাটা আমরা বাংলাতে প্রায় ব্যবহার করি, আমি বলতে পারি এটা প্রায় মানে এখানে নিয়ারলি আর মোস্ট অফ দ্য টাইমস এটা বলা হয়। প্রায় এই যে আপনার স্কুলটা আপনার আশ্রম থেকে কত দূর, এই যে প্রায় 2 কিলোমিটার যেতে হবে, প্রায় আমরা বলি তো নিয়ার বাই, আর নিয়ারলি নট নিয়ার বাই, নিয়ারলি 2 কিলোমিটার্স এটা আছে। এরকম যে প্রায় শব্দটা আমরা প্রায় আমরা ব্যবহার করতে থাকি, কিন্তু এখানে প্রায় মানে সেই অর্থটা নেই। প্রায়শ্চিত্ত এই শব্দটার মধ্যে প্রায় হচ্ছে তপস্যা, এই অর্থতে ব্যবহার করা হচ্ছে। তো সংস্কৃতে অনেক রকম শব্দ, অনেক রকম মিনিং এর অনেক রকম কন্টেস্টে ডিফার হয়, প্রত্যেক ভাষাতে এটাই হয়। বাংলাতেও কোনো কোনো শব্দ আছে যেটা আমরা বিভিন্ন ভাষাতে গেলে আবার বিরুদ্ধ অর্থ হয়। যেমন বাংলাতে তুমি চেষ্টা করেছো ওই কাজ সম্পূর্ণ করার জন্য, এটা আমরা জিজ্ঞেস করছি, ওই চেষ্টা কথাটা ওটাই যদি তামিলে বলা হয় তুমি চেষ্টা করেছো, তার মানে তুমি গন্ডগোল করেছো। তো চেষ্টা মানে এখানে প্রয়াস এই মানেতে আসে না, এখানে অন্য সেম ওয়ার্ডটা কিন্তু অন্য মিনিং আছে। সেই রকম ভাষার মধ্যে যদি ডিফার হয় আর একই ভাষাতে একটাই শব্দ বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন মানে হয়, তো এখানে কিভাবে এটা আমরা করছি যে স্মৃতি সম্বন্ধে উনি বলছেন স্মৃতি কখনো আমাদের এটা বলবে না। তখন যাকে বলতে স্মৃতি বলে একটা স্মৃতি আছে, যেমন মনুস্মৃতি আমরা সবাই জানি, আজকাল এটা খুব ফেমাস হয়েছে মনুস্মৃতি। আগেকার আমরা তো কেউ জানি না মনুস্মৃতি বলে একটা ছিল বলে, কিন্তু আজকাল ওটা খুব পপুলার হয়েছে। তো মনুস্মৃতি অনেকে বই কিনে পড়েন, তো সেটাতে যাজ্ঞবল্ক্য স্মৃতি বলে আরেকটা আছে। স্মৃতি বহু প্রকার, তো বিভিন্ন টাইমের বিভিন্ন কালচক্রের মধ্যে
বিভিন্ন সিচুয়েশনের জন্য যে স্মৃতি রুলস লেখা হলো সেই সমাজের জন্য, সেইগুলি স্মৃতি বলা হয়। এটাই অপোজিট হচ্ছে শ্রুতি। শ্রুতিটা হচ্ছে বেদের যে লাস্ট পোর্শন, অন্ত পোর্শন, সেটা বেদান্ত বলা হয়, যেটা উপনিষদ বলা হয়। এই উপনিষদের কথাগুলি গীতাতে আছে বলে ভগবত গীতাকেও সেই শ্রেণীতে রাখা হয়েছে, শ্রুতি শ্রেণীতে। তারপরে ব্যাসদেব লেখার আরেকটা ব্রহ্মসূত্র বলে, সেটাও শ্রুতির পর্যায়ে রাখা হয়েছে। তো শ্রুতি মানে আমাদের তিনটে, একটা উপনিষদ, একটা গীতা, একটা হচ্ছে ব্রহ্মসূত্র। এই তিনটা হচ্ছে শ্রুতি বলা হয়। এগুলি শ্রুতি শুনে 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 আরেকজনকে ট্রান্সফার করে ওইভাবে আমাদের কাছে এসেছে। এখন তো আমরা প্রিন্ট করে বই আকারে করে দিলাম, এখন কেউ ওটা চেঞ্জ করতে পারবে না। যদি কোনো চান্স যদি থাকে আগেকার সময় চেঞ্জ হয়তো হয়েছে, আমরা জানি না, কিন্তু এখন তো প্রিন্টেড হয়ে গেছে, এখন কোনো পাঠান্তর হতে পারে না, এটাতে ফিনিশ। কিন্তু এরকম যাজ্ঞবল্ক্য স্মৃতি বলে একটা আছে, এককালে সেটা যাজ্ঞবল্ক্য ঋষি, উনি একটা স্মৃতি রুলস লিখলেন। যেমন আমরা আমাদের দেশের কিভাবে পরিপালন করব, সেটার জন্য একটা কনস্টিটিউশনটা তৈরি করলাম। এই কনস্টিটিউশনের আমাদের সংস্কৃতি যদি বলতে হয়, এটা স্মৃতি বলতে হবে। কেন, কিভাবে সমাজটা চলবে, এই সমাজটা কিভাবে এগোবে, এটা কিভাবে গঠন হবে, এটা নিয়ে যেগুলি রুলসগুলি আছে, সেইগুলি কোনো আধ্যাত্মিক কিছু নেই এখানে। এখানে শুধু সমাজের সম্বন্ধে, সেই সমাজের পরিপালনের জন্য একটা করার রুলস, সেটা স্মৃতি বলা হয়। এই যাজ্ঞবল্ক্য স্মৃতিতে উনি বলছেন, একটা শ্লোকে বলছেন, প্রায় নাম তপঃ প্রোক্তম। প্রায় মানেটা কি? প্রায় নাম যেটা বলা হয়, প্রায় প্রায় বলে, এই প্রায়ের মানেটা কি? এই শব্দের নাম হচ্ছে তপঃ প্রোক্তম, এটা তপস্যা, এটাই মানে হচ্ছে প্রায় মানে। তারপর বলছেন চিত্তম নিশ্চয় উচ্যতে, তপো নিশ্চয় সংযুক্তম। তপঃ আর নিশ্চয় বুদ্ধি, এই দুটি একসঙ্গে করে আনলে প্রায়শ্চিত্তম ইতি স্মৃতম, প্রায়শ্চিত্তম বলে এটাকে বলা যেতে পারে। কোনটাকে বলা যেতে পারে? যে তপস্যা দিয়ে চিত্তটা একমত হয়ে, একত্র হয়ে সেই চিত্তটা দৃঢ় হয়ে যায়, যে তপস্যা দ্বারা চিত্তটা দৃঢ় হবে, সেটাকে প্রায়শ্চিত্ত বলা হবে। এই প্রায়শ্চিত্তটা অনেক রকম রূপ নিয়েছে আমাদের সমাজে, আমরা দেখতে পারি। যেমন এই যে প্রায়শ্চিত্তটি, যে কোনো তুমি সমাজের রুলের এগেনস্টে গেলে তোমাকে এটা প্রায়শ্চিত্ত করতে হবে বলে একটা আমাদের বলা হয়। তো কি কি প্রায়শ্চিত্তটা হতে পারে আপনাদের নিশ্চয়ই আপনাদের সকলকে এখন আমি এই ডিসকাশনে চাইব, আসুন আপনারা ডিসকাশন করা যেতে পারে। যেমন কত রকম প্রায়শ্চিত্তের কথাটা আপনারা শুনেছেন আপনার জীবনে, কেউ কেউ হয়তো একদম শুনেনি, এটাও থাকতে পারে। কিন্তু এই প্রায়শ্চিত্ত সম্বন্ধে আপনারা কেউ শুনেছেন? কোনো একটা সিচুয়েশনে প্রায়শ্চিত্ত করতে হবে, সেই রকম সিচুয়েশনটা কি? এটা খুব বিখ্যাত ডিসক্রিপশন আছে স্বামীজির জীবনী, মনে পড়েছে? কালাপানি পার হলে এসে প্রায়শ্চিত্ত করতে হবে। থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। আর কালা পানি পার হয়ে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে। তো সেই নরেন সেই কালা পানি পেরিয়ে উনি বিদেশে গিয়েছিলেন, পার্টিকুলারলি ইউকে গিয়েছিলেন। সেটাখানে ফিরে এসে কোনো কি প্রায়শ্চিত্ত করলেন? কেন করেননি? তখনকার সমাজ এই প্রশ্নটা উঠালো স্বামীজিকে চাইয়ে। স্বামীজি বললেন, আমি তো সন্ন্যাসী, আমার কি প্রায়শ্চিত্ত হবে? বলে উনি উড়িয়ে দেন, আমি সমাজের বাইরে, সমাজের উপরে আমি বসে আছি, তো এই সমাজের রুলগুলি আমাকে বাধ্যতা করবে না বলে উনি এটা সন্ন্যাসের যে ঊর্ধ্বতা সম্বন্ধে উনি বলে দিলেন। কিন্তু এই যে একটা প্রবাদ ছিল তখন লোকেদের ফরেন যেতে আলো করতো না। অনেক ছেলে মেয়েরা বলতো, মেয়েদের ছেলেদের বলছি, তারা লন্ডনে গিয়ে পড়াশোনা করবে বলে এটা সংকল্প নেবে। যেহেতু আপনারা জানেন ওই সময় ব্রহ্ম সমাজটা খুব পাওয়ারফুল হলো, ব্রহ্ম সমাজের লিডার
রাজা রামমোহন রায় অনেক ফার্স্ট উনিও গিয়েছেন ফরেনে, ওই রকম কেশবচন্দ্র সেনও গিয়েছেন ফরেনে। এরা দুজনেই ফরেন ঘুরে এসেছে। তো কেশবচন্দ্র সেনের একটা মডার্ন একটা আউটলুক ছিল, তখনকার আউটলুক মডার্ন আউটলুক ছিল। উনি বিদেশে ভ্রমণ করে অনেক কিছু ওখানকার যে কালচার সেইগুলি আইডিয়াসগুলি নিয়েছেন, নিয়ে সেই জন্য সারদানজি বলেন কেশব সেন সম্বন্ধে বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছ থেকে শোনা, এটা এই কথাটা উনি লিখছেন। কি লিখছেন ওখানে যে গ্রেট মাস্টার বলে বইতে লীলা প্রসঙ্গ, সেখানে বলছেন উনি যতই উনি ফরেনে এগুলি যেটা গ্রহণ করেছিলেন কেশব সেন, কিন্তু একটা কথা ঠাকুরের উনি মানতে পারছিলেন না, সেটা হচ্ছে যত মান তত পথ। এই কথাটা কিছুতেই উনার মনের মধ্যে উঠছে, কেননা উনি বাইরে গিয়েছেন আর বিভিন্ন ধর্মটা উনি দেখেছেন, তারা কিভাবে ধর্মাবলম্বীরা কিভাবে ধর্মটা প্র্যাকটিস করছে নিজের জীবনে, সেটাও দেখেছেন। সেই সব দেখে উনি ভাবছেন না, সব মত একমত হতে পারে না, মানে সব ধর্মটা এক রকম হতে পারে না। এই কথাটা ওনার কিছুতেই উনি বুঝতে পারছেন না। তারপরে উনি বলেই দিলেন ওনার শিষ্যদের কাছে, দেখো এই কথাটা আমি মানতে পারছি না, এই বিভিন্ন ধর্মের বিভিন্নতাটা থাকবে বলছেন, কিন্তু ঠাকুর কিন্তু অন্যরকম কিছু বলেনি। ওখানে উনি বলছেন যত মত তত পথ, মানেটা হচ্ছে প্রত্যেক ধর্মের যেরকম প্রণালী আছে সেটা কিন্তু সত্য, এই কথাটা বলছেন। ঠাকুর কখনো বলেননি এই দুটো ভিন্ন ধর্মটা এক, এই কথাটা বলেননি, এই একতাটা উনি বলেননি না, ওটা বোঝার একটু অসুবিধা হয় অনেকের। তো তারা বলছে কি করে ইসলাম আর হিন্দু ধর্ম এক হবে, কি করে খ্রিস্টানিটি আর বুদ্ধ ধর্ম এক হবে। তো উনি তো এক বলেননি, তো উনি যে ধর্মাবলম্বী আছে, যে স্টেজে আছেন, তাদের জন্য যে ধর্মের প্রণালীটা ওরা প্র্যাকটিস করছে সেটা ওদের জন্য ইট ইজ ট্রু, এটাই মানেটা হবে। কিন্তু যতপথ ততপথ মানে সেটাই, তো এটা উনি মানতে পারছিলেন না। তো সমুদ্রে যাত্রা যদি করে কালা পানি যদি বলা হতো, তখন কি হতো, তখন তোমাকে একটা আজকাল কিন্তু এই সমাজটা কিভাবে চেঞ্জ হয়েছে দেখো। আজকাল শুধু গৃহস্থরাই যাচ্ছে তা নেই, সাধুরাও যাচ্ছেন বাইরে। আমি 14 বছর বাইরে বিদেশে কাটিয়ে এসেছি, এখন আমার কোনো প্রায়শ্চিত্ত কিছু করা হয়নি, কেউ আমাকে বলেনি প্রায়শ্চিত্ত করতে হবে বলে, যেহেতু আমাকে কেউ বলেনি আমিও কিছু ওটা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু যদি সমাজটা আমাকে কম্পেল করতো, যদি আপনার প্রায়শ্চিত্ত না করলে আপনাকে আমরা মানবো না, যদি করতো, যদি অল্প ব্যয়তে যদি হয়ে যায় ঠিক আছে বলে করা যেতে পারতো, যেমন সারদানন্দ মহারাজ একটা পারমিশন দিচ্ছেন অল্প টাকাতে। তো সেই রকম এই যে আজকাল কিন্তু সমাজটা কিভাবে চেঞ্জ হয়েছে, এখন সেই কালীন মানে 18th সেঞ্চুরি, ওই 19th সেঞ্চুরির সময় যে সমাজ ছিল সেই সমাজটা এখন নেই। এই কালাপানি একটা উদাহরণ দিলে, আরেকটা এই যে বিদেশি যাওয়ার, আরেকটা আছে অহিন্দুর রান্না খাওয়াটা, এটা নিয়ে এটা খুব ঝামেলা হতো। এটা আমাদের ফ্যামিলিতে আমি দেখেছি, আমাদের যে গ্র্যান্ড মাদারের যে তার সঙ্গে যারা তার দিদি বোন এরা থাকতো, এদের কাছ থেকে আমি শুনেছি, মানে ওরা সবাই আমার গ্র্যান্ড মাদার ইকুয়াল, তারা যখন বসে গল্প টল্প করে তখন তারা এইগুলি বলে, দেখো ওই বাড়ির যে মেয়েটি সে গিয়ে বাইরে গিয়ে খেয়ে এসেছে, এখন সারা তো অহিন্দুর বাড়িতে গিয়ে খাওয়াটা ঠিক, এটা তো ঠিক না। তখনকার সমাজটা সেই লোকটিকে ডেকে একটা প্রায়শ্চিত্ত করা হবে। তো অনেক রকম প্রায়শ্চিত্ত করার আছে, গঙ্গা স্নান করে নিয়ে এলে একটা তোমার পাপটা কেটে গেল, কিংবা 5 দিন তুমি উপাস করো, উপাস করলে তোমার ওই প্রায়শ্চিত্ত হয়ে গেল, কিংবা তুমি 10,000 বার মন্ত্র জপ করো, সেটা একটা প্রায়শ্চিত্তের একটা বিধি, কিংবা একটা হোম কুণ্ড তৈরি করে একটা হোম করতে পারো তুমি, সেই হোমের প্রতি যখন আহুতি দেবে তোমার সমস্ত যেটা ভুল কাজ করেছিল সেগুলি আহুতি দিয়ে তুমি প্রায়শ্চিত্ত করতে পারো, কিংবা 10 জন 20 জন ব্রাহ্মণকে ডেকে, সে ব্রাহ্মণ ভোজন বলা হয়, তাদেরকে ভোজন তুমি দিয়ে দাও, সেটাও একটা প্রায়শ্চিত্তের একটা উপায়, কিংবা লোকেদের তুমি দান দিতে পারো। এইরকম অনেক রকম প্রায়শ্চিত্ত হিসাবে অনেক রকম সিস্টেমস আছে, সেইগুলি তো আজকাল কিন্তু দেখো ওই প্রায়শ্চিত্ত করা হচ্ছে না। তারপরে
ভিন্ন জাতির একসঙ্গে যদি তুমি বসে খাও, সেটাও প্রায়শ্চিত্ত আছে। তো কিছু কিছু পণ্ডিতরা বলেন আমাদের ডাকা হয়, আমি এটা সিঙ্গাপুরেই বলেছি, সিঙ্গাপুরে একজন ব্রাহ্মণ পণ্ডিত একটা মন্দিরের পূজারী, তো সমস্ত চার্চ থেকে, হিন্দু মন্দির থেকে, তারপরে ইসলাম থেকে সবাই থেকে যে পূজারীরা আছে না ওই স্তরে, ওইদের লোকেদের ডেকেছিল, ডেকে তাদের একটা কমিউনিটি প্রেয়ার একটা করবে। তখন প্রেয়ার করার জন্য সবাই এসেছে, এখন সবাই বসেছে, এখন সবাইকে খাইয়েছে প্রোগ্রামের শেষে। তখন সেই ব্রাহ্মণ পণ্ডিত আমাকে পরে এসে বললেন, মহারাজ আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে তো খেয়ে এলাম, কিন্তু ওটা তো ঠিক হলো না, সেই জন্য আমি 5 দিন উপাস করলাম, প্রায়শ্চিত্ত রূপে উপাস করলাম। তখনই আমার আকাশ থেকে পড়লাম বলে মনে হলো, আরে বাবরে, একটা জায়গাতে গিয়ে খাওয়ার সাথে দেখো তার মনটা কিরকম আছে, এখনো সেখানে বাঁধা, সেই রুলের বাঁধা আছে। সেই জন্য এখানে 5 দিন উপবাস করে সে প্রায়শ্চিত্ত করেছি, এখন সেই পাপটা চলে গেছে বলে সেটা। তারপরে এটা আরেকটা রকম প্রায়শ্চিত্ত আছে, যে ধর্মান্তরণ যারা করে, যেমন আমরা হিন্দু থেকে মুসলিম হয়ে গেলাম কিংবা খ্রিস্টান হয়ে গেলাম, তারপরে আমরা ফিরে আসতে চাই। এখন ফিরে আসতে চাইলে আমাদের রামকৃষ্ণ মিশন পক্ষে অবশ্য কোনো রিচুয়াল কিংবা কিছু নেই, কিন্তু আর্য সমাজ বলে একটা সমাজ আছে নর্থ ইন্ডিয়াতে খুব ফেমাস, তারা কি করেছে, একটা প্রায়শ্চিত্ত রূপে একটা রিচুয়ালস একটা ক্রিয়েট করেছে। তো সেই রিচুয়ালসটা দিয়ে ওরা বলে, তুমি যদি খ্রিস্টান থেকে তুমি আবার ফিরে আসতে চাও আমাদের হিন্দু ধর্মে, ঠিক এটা হচ্ছে তোমার মাদার রিলিজিয়ন বলা হয়, হিন্দু ধর্মটা তোমার মাদার রিলিজিয়ন, ওখানে ফিরে আসতে চাও ঠিক আছে এসো, কিন্তু একটা ছোট্ট প্রায়শ্চিত্ত কর্ম আছে সেটা করে দেয় বলে, ওরাই করে দেয়, করে তাকে আবার পুনরায় তাকে হিন্দু বলে দিয়ে দেয়, তারপর পুরনো নামগুলি বার করে হিন্দু নাম দিয়ে তারপরে ওটা রেজিস্টার করে সেই নামটি কোর্টে নোটারি দিয়ে অ্যাফিডেভিট করে এইসব করে তার পাক্কা হিন্দু হয়ে গেল, এরকম করে। তারপর আরেকটা ছিল অস্পৃশ্য বলে, আনটাচেবল বলেন স্বামীজি, এটা আনটাচেবল বলে উনি ট্রান্সলেট করেছেন। এই অস্পৃশ্য লোক বলে কিছু লোক ছিল সমাজে, এখন তারা এলে তাদের তো ভিতরেই ঢুকতে দেওয়া হতো না। যেমন বলো একটা ঘরের মধ্যে তোমার পিছনে, তোমার ঘরের ভিতরে একদম ভিতরে একটা বাথরুম আছে, সেই বাথরুমটা পরিষ্কার করতে হবে, তখন কে আসবে, এই ডম্বি এরা তো আসবে, তো এরা তো আনটাচেবল, এরা অস্পৃশ্য বলে ওরা বলা হয়েছে, সেই জন্য কি করে ওরা বাইরে থাকবে, কিংবা পিছনে একটা কোনো দরজা থাকবে সেই বাড়ির, সেই দরজাটা খুলে দেবে, সেই লোকটি পিছন দরজা দিয়ে আসবে, ও পরিষ্কার করে সে চলে যাবে, সেই সামনের দিকে আসবে না। তোমার এটা উনি স্বামীজি দেখেছেন পার্টিকুলারলি কেরালাতে তখনকার দিনে তো এই যে বাথরুম সিস্টেমটা আজকাল মতো তো ছিল না, তো এই যে এক্সক্রিটা যে জমে যাচ্ছে সেটা নিয়ে যাবে কি করে, ওটা একটা কন্টেইনার মতো ছিল, তার মধ্যে জমা হতো, তো সেই লোকটি এসে সেটা কন্টেইনারটা নিয়ে তার মাথাতে রাখবে, নিয়ে যাবে কি করে, রাউন্ড কন্টেইনার, তাকে তো ধরা যাবে না, যে মাথা থেকে হাত দিয়ে ওটা প্রেশার দিয়ে ও যাবে রাস্তাতে, তখন ও চিৎকার করে বলবে আমি এই লোকটি যাচ্ছি বলে, তখন সবাই লোকেরা জানবে ওই মলমূত্র নিয়ে সেই লোকটি যাচ্ছে বলে, সঙ্গে সঙ্গে দরজা উনি বন্ধ করে দেবে। তাকে দেখলেই, ওই অস্পৃশ্যকে দেখলে তুমিও পাপ হয়ে গেল, তোমারও পাপ এসে গেল, এইরকম একটা ভয়, সে ভয়ে ওরা করে দিল। তখন এটা দেখে বলছেন, আমি সব অনেক জায়গায় ঘুরে এসেছি, কিন্তু এই দেশের মতো একটা পাগলামি আমি কোথাও দেখিনি, বলছে এটা কি লোকেরা পাগল, এরকম মানুষকে এইরকম যে করছে, এটা কি ঠিক বলে স্বামীজি খুব কান্না পেয়েছিল স্বামীজি তখন। তো এখান থেকে বোঝা যাচ্ছে এই যে অস্পৃশ্য লোকেদের তাদের সামনে এলে তাদের সঙ্গে উঠা বসা এসে করি, এইগুলি এককালে আমাদের দেশে ছিল, সেই জন্য তো এত কনভার্সনটা হতে পেরেছে। এই কনভার্সনটা হলে কেন, সেম লোকটি যার নাম শুনলেও তুমি দরজাটা বন্ধ করেছিলে, সেম লোকটি খ্রিস্টান হয়ে মাইকেল বলে নাম নিয়ে তোমার কাছে এলে, তাকে তুমি বসতে দিচ্ছ তোমার কাছে, তাকে একটা কাপ টি দিচ্ছ, চা করে দিচ্ছ,
তার মানে দেখো তো ওরা খুব ইজি হয়ে গেল ধর্মান্তরণ করা। এই যে অন্য রিলিজনটা কিভাবে আমাদের এক্সপ্লয়েট করলো দেখো, এই যে যে কি বলে এটা, আপস অ্যান্ড ডাউনস অফ this society that has created this. We are actually responsible for all our brothers and sisters getting into another religion. তো এটা আমাদের বুঝতে অনেক দেরি ছিল, এটা বুঝতে আমরা পারতাম না, আর বুঝতে ইচ্ছাও ছিল না। তখন স্বামীজি একটা জায়গা আছে বলতেন, কুম্ভকোণম বলে একটা জায়গা আছে তামিলনাড়ুতে, ওখানকার একটা লেকচারে বলছেন, হে ব্রাহ্মণ লোক, তোমরা যেভাবে অত্যাচার করেছিলে সমাজের একটা গ্রুপের উপরে, এই अस्पृश्य বলে তাদের সরিয়ে রাখলে, তোমাদের ডুবাবার জন্য সমুদ্রে জল নেই। বলছে স্বামীজি এইভাবে বলছে, বাপরে কত তীক্ষ্ণ একটা কমেন্ট স্বামীজির। স্বামীজি কিন্তু এটা সহ্য করতে পারলেন না। আমরা জানি স্বামীজি যখন দুর্গাপূজা শুরু করলেন, সেই ফার্স্ট দুর্গাপূজার ফার্স্ট ডে, তখন তিথি পূজা, যে পুজোটা শেষ হয়ে গেল, সবাই এখন প্রসাদ পাবে, এই বেলুর মঠের মধ্যে সবাইকে পাতা লাগানো হয়েছে, সবাই এসে বসলো। তখন কিছু লোক দেখলো কে কে বসে আছে সেই পান্তিতে, তখন এইদিকে দিকে ওরা 10-12 জন উঠে গেল, উঠে স্বামীজির কাছে এসে, স্বামীজি ওখানে দাঁড়িয়ে আছে, ওর কাছে বলছে আমরা প্রসাদ এখানে পাবো না। তখন স্বামীজি বলছেন কি হলো, এটা তো মা দুর্গার প্রসাদ, আপনারা পাবেন না? না, কেন? এই দেখুন, এই আমাদের লাইনে এই अस्पृश्य লোকেদের বসিয়েছে, এই জন্য আমরা আর খাবো না, এখানে আমরা যাব। তখন স্বামীজি বলছেন, দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ দেবের এই জাতি বিভেদ ছিল না। উনি বলতেন ভক্তরা সব এক জাত, এটা বলতেন উনি। আমরা সবাই এখানে রামকৃষ্ণ নামে একত্র হয়েছি, আমরা সবাই এক জাত। তোমার এই মঠের বাইরে গিয়ে তোমার যা কিছু জাতি হোক সেটা তুমি ডম্ব হিসাবে তুমি করতে পারো, কিন্তু মঠের মধ্যে এলে সবাই দুর্গার মায়ের ভক্ত, আমরা সবাই এক জাত। সেই জন্য এক জাতে একসঙ্গে বসে খেলে কি অসুবিধা আছে? এটা স্বামীজি যখন বুঝাইলেন, তখন ব্যাস ওরা ফিরে এসে বসলো। আর এখনো তুমি দেখবে বেলুর মঠে কিংবা আমাদের অন্য কোনো সেন্টারে কোনো আমরা জাত পাত দেখি না, সবাই এসে বসতে পারে, সবাইয়ের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া হয়, সবাইয়ের সঙ্গে আমরা ট্রান্সফার করি। আর যে নিচ বলে যেটা জাত যেটা আছে, তারাও এসে কিছু দিলে আমরা সেটাও গ্রহণ করি, কোনো অসুবিধা নেই আমাদের। সেই জন্য রামকৃষ্ণ জীবনী আর তার যে টিচিংস আছে, রামকৃষ্ণ দেবের উপদেশ, সেই চোখ দিয়ে আমি দেখলে এই সমাজের এই যে अस्पृश्यता বলে যেটা বলা হতো, সেটা আমাদের নেই। এই কারণটা কি? এই জন্য এখন দেখো, এই যে স্বামীজির আসার পরে কত জায়গাতে স্বামীজি এই কথাটা বার বুঝিয়েছে। ওনার প্রত্যেক আলমোরা টু কলম্বো টু আলমোরা বলে একটা বই আছে, যেখানে ওনার কত 16 না 17 লেকচার্স, সেইগুলি একত্র করে প্রিন্ট করা আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোরা বাই স্বামী বিবেকানন্দ। সেটাতে দেখবেন প্রত্যেক জায়গাতে উনি এই সমাজের এই জাতি প্রশ্নটা নিয়ে এসে, এই জাতি বিবাদ করাটা ঠিক নয়, আমরা এক হিন্দু, আমরা একসঙ্গে থাকবো, এইসব করে উনি বুঝাচ্ছেন উনি। তো স্বামীজি আসার পরে ওই যে अस्पृश्य এটা অনেক কমে গেছে বলে আমরা ভাবলাম, আর এরকমই সমাজটা গড়ে উঠলো। কিন্তু ইন্ডিপেন্ডেন্স যখন হলো, তখন আমরা স্বামীজিকে দূর করে দিয়েছি, স্বামীজিকে আর পালন করতে পারলাম না আমরা। তো আমরা কি করলাম, ওয়েস্টার্ন কনস্টিটিউশনটা আমরা নিয়ে এলাম। যদিও এই কনস্টিটিউশনের মধ্যে জাতি প্রথাকে নিয়ে নিন্দা করা হয়েছে, সেটা করলে পানিশমেন্ট আছে বলে বলা আছে এই কনস্টিটিউশনে, তবু যে বাইরে যারা ব্যবহার করছে যে লিডার, তাদের মধ্যে ওইটা নেই। সেই জন্য কি আছে, এখন পর্যন্ত সেই জাতি প্রথাটা এখনো চলে আসছে। এটা কবে যে কমপ্লিটলি আউট হবে আমরাও জানি না, আর কেউ বলতে পারে না কবে যে যাবে, এটা আমরা জানি না। কিন্তু আপাতত দৃষ্টিতে দেখলে বোঝা যাচ্ছে অনেক জায়গা থেকে এই জাতির যে গর্বটা চলে গেছে। এটা জানো, আমরা প্লেনে যাই, আমরা কি জিজ্ঞেস করি নেক্সট পার্সন কে বসে আছে, তার জাতিটা কি, আমরা জিজ্ঞেস করি না। এবং বাসে যাই, ট্রামে যাই,
আমরা ট্রেনে যাই, আমরা এসব জিজ্ঞেস করি না। তারপর হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া খাই, রেস্টুরেন্টে গিয়ে দুটো ইডলি খেলাম, তখন কে তৈরি করছে আমরা কি জিজ্ঞেস করছি? ওখান থেকে সার্ভার নিয়ে আসে, সেই সার্ভারের কি জাতিটাও আমরা জিজ্ঞেস করি না, দরকার নেই আমাদের। এখন অনেক জায়গাতে এই এই জাতির এই যে চেইন বলা যায়, যে সেই চেইন থেকে আমরা আসতে পারতে পেরেছি, কারেক্ট, আমরা পেরেছি ঠিক, কিন্তু আরো দীর্ঘ মনের মধ্যে কোথাও একটা কোণেতে একটা কোথাও বসে আছে, সেটা আমরা কোনো কোনো সময় ওটা প্রকাশ পাই। এটা আমরা, ওটা আমরা জেনেও না জেনেও ওটা অজানায় ওটা চলে আসে। চলে এলে আমাদের কি করতে হবে? আমাদের মনের মধ্যে আবার ওটা আনতে হবে। স্বামীজির যে আদর্শ যেটা আমাদের দেখিয়েছেন, সেটাই আমাদের আদর্শ, সেটাই পালন করতে হবে। এই স্মৃতিগুলির কথাটা আমাদের বিচার করতে নেই, এটা দেখতে হবে। তখন এই সারদানন্দের এই পত্র থেকে আমি কনক্লুশনে যদি আসতে হয়, তখন প্রথমে চেষ্টা করো প্রায়শ্চিত্ত ছাড়াই ওই যে দালাদালি যে প্রবলেম যেটা ছিল তোমার সমাজে, সেটা ঠিক করতে পারবে কিনা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ঠিক আছে, যদি তাতেও কাজ না হয়, তখন বলছেন ঠিক আছে প্রায়শ্চিত্ত করেই ফেলো, অল্প টাকায় করেই ফেলো। তো সেটাতে কি হয়, ওই সমাজের শান্তি ফিরে আসে। ওই যতক্ষণ ওই লোকটি প্রায়শ্চিত্ত করবে না, ততক্ষণ এই যে সমাজের শান্তি ফিরবে না, সবাই কিন্তু বিদ্রুপ থাকবে ওর এগেনস্টে। সেই জন্য এখন প্রায়শ্চিত্ত করে ফেলো, শান্তিটা ফিরে আসুক। কিন্তু আমাদের মানে মঠের থেকে যেটা সেবা করা হবে সেই রকম লোকেদের, সেটা কোনোদিন বন্ধ করা যাবে না। এই তিনটা পয়েন্ট আমরা এই চিঠি থেকে বুঝতে পারছি। এখন আমি এখানে শেষ করছি, তারপরে ডিসকাশনটা চন্দ্রানী বলবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। কারোর যদি কোনো প্রশ্ন থাকে একটু হাত তুলবেন। But Maharaj, even today, this discrimination is prevailing very much in the society. Because when we go to a place for invitation, they say, "Oh, you are a driver, so you go there. You are a this thing, you are go there." So this discrimination is still there. So we do ask his profession or something like that, and then discriminate the persons. এস প্রণাম বাবু, ভালোই বলেছো তুমি, কেননা এই ডিসক্রিমিনেশন আছে বলছে, ওই ডিসক্রিমিনেশনটা আমার একটা প্রশ্ন, ওটা কি জাতি দিয়ে জিজ্ঞেস করা আছে না পোস্ট দিয়ে জিজ্ঞেস করছে? এখন ড্রাইভার তো জাতি নেই, ড্রাইভার ব্রাহ্মণ ছেলেও ড্রাইভার হতে পারে। তো সমাজের যে উঁচু নিচুটা টাকা দিয়ে হয়েছে। I just gave the example of a driver, but there are other professions also, like the society, the sweeper, the sweeps. He is definitely not put at the same place where we are sitting. So that's the by choice, by default, it happens. We have seen this. Yes, it's a very, very sad thing to happen. Yes, I agree with you. But এটাই বলছি, আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় যদি স্বামীজিকে আদর্শ করে আমরা যদি রাখতাম পাঠ্যপুস্তক সবকিছু, তখন কি হতো, অনেক ছেলেমেয়েরা ছোটবেলা থেকে এরা পড়ে পড়ে এগুলি জানতে পারত। কিন্তু ওই অংশটা না জেনে আমরা বড় হয়েছি। এই যে জেনজি বলা হয়, এই যে 20 years of this generation, they have not known what is what in the society. With the result, what happened? So there is still that somewhere it is like, particularly in the marriage time, when you see a girl or boy for your son or daughter, at that time this jati somehow comes into it. And it is very, even though in Brahmin families I am seeing many places, they have broken this jati pratha and they have married different caste spouses are there. That I see that nowadays. So that is a very good sign, I should say. We always encourage that type of marriages, inter-caste marriages. Of course, governments are also trying their best to give you some money or some tali, etc. they give for that type of marriages. But still,
the intercaste marriages has not become very widely acceptable by the society. The society is still going only when at that time. But when you go to restaurant, you don't ask jati. But when it comes to the marriage thing, then definitely you ask for the jati. So it is there. So the jati pratha jeta esheche, eta for 600 years from the Muslim rule started. This has যেটা নিজের ফ্যামিলিতে এসে টাচ করছে সেখানে আমরা জিজ্ঞেস করছি, যেখানে টাচ করছে না সেটা আমরা জিজ্ঞেস করছি না। দ্যাট ইজ দ্য থিং। কারেক্ট। আর যেটা সুবিধার জন্য, কেননা আমি যদি জিজ্ঞেস করি সেই রেস্টুরেন্টে তো খেতে পারবো না, সেই আমার সুবিধার জন্য আর আমি দেখবো না, কিন্তু যেখানে সুবিধা আছে সেখানে নিশ্চয়ই আমি দেখবো। এটা এরকম হয়ে গেছে। কিন্তু এই এই প্রথাটা আমাদের একজন চেইন করে রেখেছে। এই চেইন করে রাখাতে এটা থেকে রিলিজ পাওয়া খুব কঠিন। এটা হয়তো 200 বছর নয়, আরো 600 বছর হয়তো পরে আমরা একটু একরকম অন্যরকম হবো বলে আশা করা যায়। কিন্তু আমরা যতটা স্পিরিচুয়াল হয়, আমি এটাও দেখেছি, দেখো এই যে জাতিটা শুধু দেখা নেই। আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, ইয়াংস্টার্স একজন বাড়িতে, একজন ভক্ত বাড়িতে একটা সৎসঙ্গ ছিল। তো আমরা গিয়ে ফিরে এসেছি সৎসঙ্গ করে। আমরা 3-4 ছেলে তার মধ্যে ছিলাম, এই গ্রুপের মধ্যে। তো উনি আমাদের যাওয়ার পরে কাউডাং দিয়ে ওই আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাগুলি পরিষ্কার করেছিলেন। তখন আমাদের মধ্যে একটা ভীষণ একটা আশ্চর্য লাগলাম যে উনি এত বড় ভক্ত, তিনি এরকম করলেন। তো আমরা কি নিজ জাতি বলে উনি ভেবে উনি করলেন কি? এরকম অনেক রকম চিন্তাধারা চলছে মনের মধ্যে। কিন্তু পরে জানা হলো উনি তার সেটা নেই। এই যে 3-4টি ছেলে এসেছিল তারা কিন্তু দীক্ষিত নয়। তারা দীক্ষা হলেই শরীরটা শুদ্ধ হবে, মনটা শুদ্ধ তো হবেই, কিন্তু শরীরটাও শুদ্ধ হবে দীক্ষা পেলে। দীক্ষা মন্ত্রটা এরা তো পাইনি, সেই জন্য সেই জায়গাটা উনি পরিষ্কার করে রাখলেন বলে পরে আমরা শুনলাম। তো দেখো এই যে প্রায়শ্চিত্তটা উনি করলেন, আমরা এসেছি তো আমাদের উনি বলেননি কিছু প্রায়শ্চিত্ত করতে, কিন্তু উনি নিজেই প্রায়শ্চিত্ত করলেন। তার বাড়িতে অদীক্ষিত যে ছেলেরা এসে বসে গেল, তার মানে ওটা হচ্ছে একটা অস্পৃশ্য লোক এসে গেল, সেই জন্য ওখানে উনি ওটা করলেন। তো এইরকম এই যে প্রায়শ্চিত্তটা বহু রকম আসছে আমাদের সমাজের মধ্যে, আছে তো বটেই। এটা কবে যাবে এটা আমিও বলতে পারছি না, কিন্তু উই আর অল ট্রাইং। ইন রামকৃষ্ণ মিশন উই আর ট্রাইং। আমরা বলে যাচ্ছি ভক্তদের মধ্যেও এইগুলি রাখবে না, কিন্তু ওরা অসহায়। বিয়ে টিয়ে যখন হয় তখন ওই নিজের সমাজের মধ্যে ওরা আছে, তো তখন অসহায় হয়ে তাদেরকেও এগুলি ফলো করতে হয়। সেটা আমরা বুঝতে পারছি। কম্পালশনটা, তোমাদের কম্পালশন আছে, ঠিক আছে করো, কিন্তু আমাদের কাছে ওটা আইন এটাই। দীপান্বিতা হাত তুলেছে। দীপান্বিতা। হ্যাঁ, প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার বাড়ির যে মেড, হ্যাঁ, সে মুসলিম ধর্মে। এবারে আমি 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 ভেতর থেকে আমি বুঝতে পারছি না যে আমার কি করণীয়। ধরুন আমার এই রথের পুজো হলো, প্রসাদ হলো, এবারে আমি তাকে ওই প্রসাদটা দিতে পারছি না, মানে দিচ্ছি না, মানে ইচ্ছে আছে, গরিব মানুষ মনে হচ্ছে দিই, কিন্তু তাও আমি নিজেকে মানে রেস্ট্রিক্ট করছি। হ্যাঁ, যে আমার কি প্রসাদটা ওকে দেওয়া উচিত? আমার প্রশ্নটা এখানে, আমার এখানে একটা মানে সংশয় তৈরি হচ্ছে যে আমার কি প্রসাদ ওকে দেওয়া উচিত? এই প্রশ্নটা তোমার মনের মধ্যে উঠেছে। আমরা যে ডিসকাশন করছি, আজকে আমরা যেটা ডিসকাশন করছি সেটা পরিপ্রেক্ষিতে তুমি এই প্রশ্নটা ভেবে দেখো, ওটা ঠিক কিনা তুমি বলতে পারবে। এটা এই যে প্রায়শ্চিত্তটা করা কিংবা কাউকে যে জাতিভেদ না দেখে সাহায্য করা, সেটা তো সারদানজি মহারাজ ঠিকই বলছেন। উনি এই ভেদ না দেখে সমাজে ও যেমনই করে হোক সেই লোকটিকে আমরা সাহায্য করবো বলছেন। এখন তোমার কাছে একজন মুসলিম একটা মেয়ে আছে, মেড সার্ভেন্ট, তাকে তোমার পক্ষ থেকে দিতে আপত্তিটা কি?
আমাদের না স্মৃতি মহারাজ একটা জায়গায় আছে আমি দিতে চাই, কিন্তু এবারে তার যদি কোনো রকম বাধা আসে, মানে সে যদি ভাবে যে সেটা গ্রহণে তার বাধা আছে, আমি এইরকম মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় এসে আমি আটকে যাচ্ছি। এটা ঠিকই বলছো তুমি, আমি এটাই বলতে চাই, তোমার তরফ থেকে দেওয়াটা নিয়ে আমাদের স্মৃতিতে কোনো নিষেধ নেই, তুমি দিতে পারো, কিন্তু তুমি যদি ওর হাত থেকে নিতে তুমি সংকোচ করো, তখন তোমার এই জাতি প্রথাটা তোমাকে একদম ঘিরে রেখেছে বলা যেতে পারে। কিন্তু ওটা তো নেই, তুমি একটা ফরওয়ার্ড লুকিং লেডি, সো ইউ নো দ্যাট, তো তুমি দিচ্ছ, কিন্তু তোমার মনের মধ্যে সময়টা ও নেবে কি না, এটা হিন্দু মন্দিরের প্রসাদ বলে জেনে ও খাবে কি না, ও যদি ওকে, কিন্তু যেহেতু ভিন্ন ধর্মী লোক, তাকে বুঝিয়ে দেওয়া ভালো, এটা হচ্ছে মহাপ্রসাদ, এটা হচ্ছে মন্দির থেকে এসেছে, এই প্রসাদটা আমরা খাচ্ছি, তুমি খাবে কি? যদি ওর মনে হয় তার বাড়িতে তার স্বামী শ্বশুর তার অন্যরা আছে না, তাদেরকে জিজ্ঞেস করে যদি ও খেতে পারে, যদি বলে ওরা, তখন ও অ্যাকসেপ্ট করে, ওয়েল অ্যান্ড গুড। যদিও বলে না আমি খাবো না, আমরা দেখেছি ড্রাইভার, যে খ্রিস্টান ড্রাইভার, ইসলামিক ড্রাইভার যে আসে, আমাদের ভক্তদের ড্রাইভার, ওনাকে নিয়ে আসে গাড়ি করে, আমরা ভক্তদের বসিয়েছি, খেতে বলেছি, কিন্তু সেই লোকটিকে ডাকলে ও বলবে না আমি খাবো না আশ্রমে, যেহেতু এটা হিন্দু আশ্রম আমি এখানে খাবো না, ও ক্লিয়ারলি বলে দেয়। তো ওর মধ্যে সেই ভেদটা থাকতে পারে, এটা ঠিক, ও ভাবছে না আমি এখানে খাবো না, তখন আমরা কম্পেল করি না তাকে, না না তোমাকে খেতেই হবে, স্বামীজি বলেছেন তোমার জাতি এই মত এগুলি তো কিছু থাকবে না, এটা বলা যাবে না তাকে, কেন সে ধর্মে যে ধর্মটা অবলম্বন করছে, সেই ধর্মের যেরকম প্রিন্সিপাল আছে সেটাই ও ফলো করবে, আমাদের কোনো ওটাতে আপত্তি নেই। ঠিক আছে তুমি না খেতে পারো, ঠিক আছে তুমি কি খেতে পারো, একটা বাটার মিল্ক খাবে তুমি, বলে আমরা জিজ্ঞেস করি, তো বলছো হ্যাঁ বাটার মিল্কটা দিন আমি খাবো, বলে কেউ কেউ ড্রাইভার নেয়, এটাও দেখেছি। তো এখন পয়েন্ট ইজ, তুমি ওকে বলো এটা প্রসাদ, এটা বুঝিয়ে দাও, এটা তোমার ধর্মের, এটা কি আলাউড আছে? কোনো ইসলামিক লোক আছে তারা আমাদের মন্দিরে এসে প্রসাদও খায়, তুমি যদি রাজকোটে আশ্রমে যদি গেলে আশ্চর্য হবে, ওরা বোরকা পরে আসে, আমাদের আশ্রমের ভিতরে ঢুকে গেলে সব খুলে দেয়, খুলে একদম হিন্দু মেয়েদের মতো আমাদের পঙ্গাতে বসে ভালো করে প্রসাদ খেয়ে যায় ওরা, তাদের কোনো আপত্তি নেই। এখন মুসলমান হলেও তারা তো খাচ্ছে, তো কোনো আপত্তি তো নেই, কিন্তু সেই জন্য কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া ভালো, না বুঝিয়ে দিলে কি হয়, একটা বিভ্রান্ত একটা সৃষ্টি হতে পারে, একটা সিচুয়েশন, তারা তাদের বড় লোক আছে বাড়িতে, তারা পরে এসে তোমাকে চার্জ করতে পারে, তুমি আমার মেয়েকে কেন তোমার প্রসাদটা খাওয়াচ্ছ, এটা বলতে পারে, তো সেই জন্য বুঝিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, ওই জায়গাটাই সামাজিকভাবে ওই জায়গাটায় আমরা এখনো আটকে যাচ্ছি, যে মানে ওই যে একটা সমাজের একটা প্রেশার পয়েন্ট আসতে পারে, এইটাই আমাদেরকে কিরকম একটা বদ্ধ করে রেখে দিচ্ছে। তারপরে এমনও আসতে পারে তোমার উপরে, তুমি একটা একটা গ্রুপ যদি থাকে, তারা খুবই কনজারভেটিভ যদি বলি, তো সেই রকম গ্রুপ থাকলে তোমাকে দণ্ডও দিতে পারে ওরা, এই তুমি কেন মুসলমানকে খাওয়াচ্ছ, এরকম করে দণ্ড দিতে পারে, সেই জন্য সাবধানে থাকা ভালো। প্রণাম মহারাজ। আচ্ছা, সঙ্ঘমিত্রাদি হাত তুলেছিল, আছে কি সঙ্ঘমিত্রাদি? হ্যাঁ হ্যাঁ, প্রণাম মহারাজ, প্রণাম। না আমি মানে এটা নিয়ে একবার বলা হয়ে গেছে, যেটা এখনই মহারাজ বললেন, দুটো জিনিস, যে এর আগে ওই যে গোবর দেওয়া, ওটা তো ঠাকুরই গল্প করেছেন, যে ওই নারায়ণ ওই যখন নারদ চলে গেল তখন বললো যে ওখানটা পরিষ্কার করে দিতে, মানে সে যে এত নাম নিচ্ছে তা সত্ত্বেও যেহেতু দীক্ষিত নয়, ওটা একটা আমরা পাই ঠাকুরের কথায়। আরেকটা এখনই যেটা ওই প্রসাদের কথায়, যে আমার ঘরে যেমন ওই দিদি বললেন যে মুসলিম, আমার ঘরে একজন খ্রিস্টান ছিলেন, উনি খেতেন না এই প্রসাদ, কিন্তু কিছুদিন আগেই আমি মানে ওটা বলেছি যে শিলা বলে একটা সারদা মঠ, সেখানে আশেপাশে মুসলিম
তারাই এসে সবকিছু করছে, তারাই প্রসাদের ব্যবস্থা করছে, সবকিছু মানে সব রকমই আছে। এবার আমরা আমাদের মতন নিতে পারি আর কি। একটা ঘটনা বলি, আচ্ছা। সিঙ্গাপুরে আমাদের একটা স্টুডেন্টস হস্টেল আছে। তোকে আমি 3 বছর ছিলাম তো ওখানে। তো স্টুডেন্ট হস্টেলে হঠাৎ কুকস অ্যাভেলেবল নেই, কুক চলে গেল। তখন ওখানকারই আমাদের ইন্ডিয়ান মুসলিম বয়েস, এই 2টি ছেলেকে পেলাম, তাদেরকে নিয়ে রান্না করছে, তারা কিচেনে রান্না করছে। ওখানে তো একটাই কিচেন, সাজদের জন্য আলাদা কিচেন নেই। ওই বাচ্চারা তো ওদের কিছু নেই, মুসলমান করুক তো ওরা তো ননভেজ খায়, সেই জন্য কোনো প্রবলেম নেই, ননভেজ ওরা খেয়ে ভালোই থাকে। কিন্তু আমরা তো ননভেজ খাই, কিন্তু ওদের হাতে যে ভেজ তৈরি হয়েছে সেটাই খেতে হবে আমাদের। তো আমরাও খেয়ে নিলাম, তো মুসলমান হোক যা হোক কোনো অসুবিধা নেই আমাদের, সন্ন্যাসী বলে। কিন্তু কিছু কিছু মন্দিরের যে পূজারীরা আসতো তারা দেখেছে আর শুনে হচ্ছে তারা এখন রামকৃষ্ণ মিশন মুসলমান কুক, বাস তারা কিন্তু নেবে না। তারা এত যে কনজারভেটিভ, না আপনাদের এখানে আমি বলি এবারে চলো আমরা খেয়ে একটু একটু প্রসাদ পেয়ে আসি। তো না মহারাজ, আমরা আমাদের মন্দিরে প্রসাদ রাখা আছে, ওখানে গিয়ে খেয়ে নেব বলে ওরা খুব ডেলিকেটলি বলে ওটা বলে চলে যায়। তখন আমি বুঝতে পারলাম ওরা কেন আসছে না, বিকজ মুসলিম কুক আছে। তখন কোনোদিন কোনো মহারাজ ফোন করে বললেন, মহারাজ আমি সিঙ্গাপুর দিয়ে যাচ্ছি আর একটা জায়গা, তো 2 দিন আমার টাইম আছে, ওখানে গিয়ে থাকবো। আমি বললাম, দেখো আমাদের মুসলমান কুক, তুমি খেতে রাজি আছো তো? আমি এটা জিজ্ঞেস করি ফেলি, তখন হ্যাঁ আমাদের কি আছে, তখন ঠিক আছে এসো তুমি। তো এরকম এটা প্রবলেম হয়। মহারাজ, শ্রী মায়ের কথায়, স্মৃতি কথায় আমরা কদিন আগেই পড়লাম এরকম যে একজন ব্রাহ্ম মহিলা, তিনি মায়ের কাছে গিয়েছিলেন মাকে দেখতে। তো মা তারপরে প্রসাদ মানে শ্রীমা স্বয়ং সবাইকে প্রসাদ দিয়েছেন, শুধু সেই মহিলাকে একবারও বলছেন না প্রসাদ দিচ্ছেন না। তখন তো সেই মহিলার খুব মন খারাপ হয়েছে, আর শেষকালে থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেলেছে যে মা আপনি আমাকে সবাইকে দিচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, আমাকে দিলেন না, তখন আমি কি মানে এত যে মানে ব্রাহ্ম বলি। তখন মা বললেন, তুমি তো চাওনি, তুমি না চাইলে তো আমি দিতে পারি না মা, বলে তার জন্য একটা রসগোল্লা কিন্তু রেখে দিয়েছিলেন, বলে এইবার তুমি চেয়েছো, তখন সেই রসগোল্লাটা তাকে দিলেন। এবার সেই মহিলা তার বাড়িতে, তার স্বামী একেবারেই এসব মানেন না, হিন্দুর মানে ব্রাহ্ম যেহেতু, তো সেই মহিলা সেইখানে নিয়ে গিয়েছিলেন বাড়িতে, আবার তিনি খাননি, কিন্তু তিনি সেই মিষ্টিটা বাড়িতে নিয়ে যান এবং তার স্বামীকে বলেন যে তুমি এটা মানো না, কিন্তু আমি আজ এক জায়গায় গিয়েছিলাম এবং এটা নিয়ে এসেছি, তুমি না হয় মিষ্টি মনে করেই খাও বলে। তো মানে মাও কিন্তু মানে ওই যে সংস্কার, তারা তো কিছু ভাঙতেন না, তাই ওই যে যেটা ঠিক দীপান্বিতা বলল যে দেবে কি না ও ভাবছে, মাও সেরকম বলেছেন তুমি তো চাওনি, কিন্তু আজকে তো চাওয়া যায় না। আর এটা আমিও দেখেছি আমাদের পুনায় যখন গণপতি ফেস্টিভ্যাল সোসাইটিতে হতো, সব বাচ্চারা একসঙ্গে খেলছে, ওখানে মুসলিম খ্রিশ্চান সবই ছিল, তো ওই রকম সবাই একসঙ্গে খেলছে, পুজো করছে, পুজোর সময় কেউ কেউ উপর থেকে তার মায়েরা নামতো না, এবার বাচ্চাদের তো আটকানো যায় না, বন্ধু তারই বাড়ির নিচেই ঠিক পুজো হচ্ছে, তো সে নামতো, কিন্তু বাচ্চাকে ওইখানে যেতে দিত না বা প্রসাদ নিতে দিত না, সে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু হিন্দুর প্রসাদ সেই জন্য তাকে আটকে রাখতো যে খেতে দেবে না এরকম। এগুলি আছে অন্য ধর্মে, এগুলি খুব তীব্রভাবে আছে ওটা। আমাদের কিন্তু হিন্দু ধর্মে অনেক আমরা ফ্রি হয়ে গেছি, সেই সব সেগুলি আমরা ফলো করি না আজকাল। আচ্ছা, অনেক আমরা তুহিনাদি হাত তুলেছেন, আর আমাদের কিন্তু টাইম হয়ে গেছে। মহারাজ একটু বলছি, ওই আমরা তো এটাও পাই যে চিনু শাখারি যখন খেতে বসেছিলেন সেই ভৈরবী ব্রাহ্মণী ওখানে তার এঁটো পাতাটা তুলেছিলেন, সেই নিয়েও তো খুব মানে হৃদয়রাম এবং সেই পাড়ার লোকেরা খুবই মানে অসুবিধা করেছিলেন তাকে নিয়ে, ভৈরবী ব্রাহ্মণীকে আজে বাজে বলেছিলেন যে চিনু শাখারির পাতা কেন তুমি তুলবে। তখনকার প্রচন্ড ভাবে এটা ছিল, কিন্তু আজকাল বেঙ্গলে অ্যাকচুয়ালি 32 বছর হয়ে গেছে আমারও বেঙ্গল মানে যে বঙ্গ মাটি থেকে বিচ্যুত হয়ে, সেটা 1990-তে আমি ছেড়ে দিলাম বেঙ্গল, তারপরে তো বেঙ্গলে আমি থাকিনি, সেই জন্য
আমি দেখতে পাচ্ছি অন্য অন্য শহর যেমন বম্বে, মেড্রাস, তারপরে দিল্লি, এইসব জায়গাতে দেখছি অনেক চেঞ্জেস হয়েছে, সমাজের মধ্যে অনেক চেঞ্জ। সেরকম কলকাতার মধ্যেও নিশ্চয়ই অনেক চেঞ্জেস হয়েছে, এটা কিন্তু আশা করা যাচ্ছে না। তো আমরা এখন অনেক ব্রড হয়েছি, এই ব্রড হতে হতে তো আমাদের একটু ফ্রি হবো। এই যে ছোট ছোট এইসব কুসংস্কার যেটা বলা হয় না, এটা অন্ধবিশ্বাস, এগুলি আমরা একটু একটু ভালো করে বেরিয়ে আসতে হবে, এই চেষ্টাতে আমাদের থাকতেই হবে। মহারাজ আমরাই খালি ব্রড হয়েছি, হ্যাঁ তাই? মহারাজ ঠিক কথা, আমরাই হয়েছি কি মহারাজ। ব্রড হয়েছি। ঠিক কথাই দাদা বলেছেন, বাকিরা কিন্তু এখনো ওরমই আছেন, আমরাই সব থেকে বেশি ব্রডটা হয়েছি। দাদা একদম ঠিক কথা বলেছেন। Yes, experience teaches everything. Thank you. পরে দেখা যাবে নেক্সট মান্থ। প্রণাম মহারাজ, খুব ভালো আলোচনা হলো মহারাজ। প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। দীপিকা দি, তুমি ভিডিওটা ওপেন করেছো, কিছু বলবে? না না, আমি জাস্ট প্রণাম বলার জন্য। আচ্ছা, প্রণাম, ঠিক আছে। প্রণাম ওকে, মহারাজ। সবাইকে নমস্কার, দুর্গা দুর্গা। প্রণাম মহারাজ, প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। নমস্কার মহারাজ।